ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ। ভিউয়ার্স, প্রতিদিনের মতো কিন্তু আজকেও আমি ভিডিও করতে চলে আসলাম মাঠে এসে কিন্তু আমি ঘাস কাটতে শুরু করে দিলাম, কারণ আমি বাড়ির কাছে ঘাস কাটি মাঝে মধ্যে এসে, কারণ দূরের মাঠে আসা অভ্যাস আমার খুবই কম। যার কারণে এরকম তরতাজা ঘাস দেখে কিন্তু আমার আর তর সইছিল না, আমি হুড়পাড় করে কাটা শুরু করে দিয়েছি। পাশেই কিন্তু আমার ভাইস্তে কলার ভুঁই মাটির আমি কিন্তু ভাইস্তেকে একটু ভিডিও করেও নিলাম। দেখেন, কলার ভিতরে কিন্তু হলদি লাগানো। এই হলদি সম্পর্কে যদি বলি, এটা কিন্তু বছরে একবারই হয়। কলাও কিন্তু বছরে একবার হয়, কিন্তু কলাটা 12 মাস পরে কাটা হয় আর হলদিটা কিন্তু 8 মাস পরে তুলতে হয়। যার কারণে কিন্তু কলা কাটার আগে হলদি তোলা হয়ে যায়। একই খরচে কিন্তু হলদিটা কিন্তু উঠে যায়। হলদির কিন্তু প্রচুর পরিমাণে দাম হয়, জানেন আপনারা। শুধু একটু পরিশ্রমটা বেশি হয়, কারণ এই যে হলদির ভিতরে কিন্তু এভাবে কোদাল দিয়ে কিন্তু টাইম দিয়ে ঘাস কটা কিন্তু মেরে ফেলা লাগে, নইলে কিন্তু হলদিতে জোর কম পায়। আপনারা আমার কাছে প্রশ্ন করতে পারেন, কমেন্ট করতে পারেন যে শুধু সেই কেন কলা গাছের ভিতরে হলদি লাগাইছে, আর কেউ কেন হলদি লাগায় নাই। আসলে দুইটা ক্ষেত একবারে করতে গেলে এক্সট্রা একটু পরিশ্রম বেশি করা লাগে। আসলে পরিশ্রম দেখে কিন্তু আমার ভাইস্তে ভয় পায় না, যার কারণে কিন্তু আমার ভাইস্তে একাই লাগিয়েছে। হয়তো বা খুঁজলে আরো 2-1 জনের থাকতে পারে, কিন্তু আমার ভাইস্তে প্রচুর পরিশ্রম করতে পারে। দেখতেই পাচ্ছেন আপনারা, প্রত্যেকটা কলা সারি কিন্তু 2টা করে লাইন করে হলদি লাগানো আছে। এখানে কিন্তু 1 বিঘা 1 কাটা ভুঁই, মানে 21 কাটা ভুঁই কিন্তু ভাইস্তের। প্রতি কাটায় কিন্তু 1 মণ করে হলুদ হয়। 1 মণ হলুদের দাম প্রায় 15 থেকে 2000 টাকা পর্যন্ত হয়ে থাকে সিজনের সময়। তার মানে বুঝতেই পারছেন ভাইস্তে এখান থেকে প্রায় 30 থেকে 40 হাজার টাকা পর্যন্ত এক্সট্রা একটা ইনকাম করে নিতে পারবে একই খরচে, একটু পরিশ্রম দেওয়ার কারণে। আর আপনারা দেখতে পাচ্ছেন ভাইস্তের কলা গাছগুলো কিন্তু সব একরকম আর এক সাইজের। এই সবগুলো গাছ এক সাইজের থাকার কিন্তু যৌক্তিক কারণ আছে, কারণ এই সাইজের গাছে কিন্তু 1 থেকে 2 বার কিন্তু সেচ দিয়েছে মানুষ। আমার ভাইস্তে কিন্তু 4 বার সেচ দিয়েছে এবং সার মাটি দিয়েছে, যার কারণে কিন্তু প্রত্যেকটা গাছ একই রকম আর একই ধরনের হয়ে আছে। কিছু কিছু অঞ্চলের মানুষেরা বলে কলার চাষ নাকি ভদ্রলোকের চাষ, ভদ্রলোকেরা এই চাষ করে, যারা কাজ কম করতে চায় তারাই করে। আসলে কথাটা কতটুকু সত্য আমি বলতে পারছি না, কারণ আমার ভাইস্তের পরিশ্রম দেখেই বুঝতে পারছি। কোদাল দিয়ে ভুঁই মেটাচ্ছে, কত কষ্ট করতেছে, একটা বছর ধরে এর পিছনে এরম পরিচর্যা করা লাগে। আসলে হ্যাঁ, মাঠে একটু কম আসা লাগে, এই মাটানোর পরে কিন্তু 1-2 মাস মাঠে না আসলেও চলবে। তবে কলার চাষে যেমন লাভ তেমন কিন্তু রিস্কও থাকে, কারণ ঝড়ে ভাঙার সম্ভাবনা থাকে। আর ঝড়ে যদি না ভেঙে যদি প্রত্যেকটা গাছ যদি টিকিয়ে রাখা যায়, তাহলে কিন্তু চাষি বছর শেষে কিন্তু একবারে অনেকগুলো টাকা পায়। এটাই হচ্ছে লাভবান হয়। যাই হোক, দেখতে দেখতে কিন্তু অনেকটা সময় পার করে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন মেশিংয়ের কোনায় কিন্তু ভাইস্তে একটা চাং পেতে রেখেছে, সেখানে কিন্তু কাজ শেষ করে সবাই রেস্ট করতে আসে। রাব্বি কিন্তু মাঠে এসে এখন পর্যন্ত ঘাস না কেটে কিন্তু ও চাং দেখেই কিন্তু শুয়ে পড়েছে, শুয়ে কিন্তু ফোন চালাচ্ছে। দেখেন, পায়ের উপর পা তুলে দিয়ে কিন্তু সে একদম কিন্তু ফোন চালিয়ে যাচ্ছে মনের সুখে। রিমঝিম করে বাতাস হচ্ছে, এই বাতাসে তো ফোন চালাইতে ভালোই লাগে, তাই না? চাঙের পাশেই কিন্তু একটা তিলের ভুঁই, তিলের ফুল কত সুন্দর ভাবে দেখেন বাতাসে দোল খেয়ে বেড়াচ্ছে। আসলে এই তিলের গন্ধে কিন্তু আমার মাথা ঘুরে যায়। আপনাদের কেমন লাগে আমি জানি না। এই তেলটা কৃষক কিন্তু জমির অবসর টাইমে বুনে রাখে, এমনিতেই কিন্তু এই তেলটা হয়ে যায়। বিঘা ভুঁইতে প্রায় 2 থেকে 3 মণ তেল হয়। এই তিল থেকে তেল হয়, পিঠা তৈরি করা হয়। যার কারণে কৃষক কিন্তু অল্প কিছু ভুঁই কিন্তু বুনে রাখে, যেটা কিন্তু তাদের কাজে দেয়। তিলের ভুঁই সাথে কিন্তু একটা বেগুনের ভুঁই দেখতে পাচ্ছেন, পুরোটা ভুঁই কিন্তু নেট দিয়ে ঘেরা আছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা বেগুন গাছে কিন্তু এইভাবে বেগুন ঝুলে আছে। এই বেগুন সুন্দর করে তুলতে কিন্তু চাষিকে অনেক পরিমাণ পরিশ্রম করা লাগে, যে হাড় ভাঙা পরিশ্রম না করলে কিন্তু এই বেগুন কিন্তু এত সুন্দর করে গড়ে তোলা সম্ভব হয় না। কারণ বেগুনে কিন্তু প্রচুর পরিমাণে পোকা লাগে, পোকা নিধন করা লাগে, গাছে পচা লাগে, পচা ঠেকানো লাগে। এই বেগুন চাষ করতে গিয়ে কিন্তু প্রতি 5 দিন পর পর কিন্তু পচার ওষুধ দেওয়া লাগে, এবং প্রতিদিন বিকালে কিন্তু স্প্রে করা লাগে পোকা নিধনের জন্য। বেগুনের স্প্রে গুলো মূলত সচরাচর বিকেলেই করা হয়, বা রোদ ওঠার আগে ভোরবেলা করলেও হয়, কারণ রোদের ভিতরে স্প্রে করলে গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই ফুলগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। যার কারণে স্প্রে গুলো সবসময় কিন্তু বিকেলেই করা হয় বা সকালে ভোরবেলা করা হয়। শুধু পোকা নিধন আর পচা ঠেকালেই কিন্তু হয় না, ভুঁইটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। কোদাল চালানো যায় না, যার কারণে কিন্তু নিরেন বা কাঁচি দিয়ে কিন্তু ভুঁই একদম পরিষ্কার করে ঘাস মুক্ত করে ফেলতে হয়, কারণ ঘাসে প্রচুর পরিমাণে শক্তি টেনে নেয়, গাছ কিন্তু দুর্বল হয়ে পড়ে। এই কারণে কিন্তু ভুঁইটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। এই পরিষ্কারটি কিন্তু এখন করতেছে আমার ভাইস্তে। দেখেন কত সুন্দর চকচকে ঝকঝকে করে তুলেছে ভুঁইটি, আপনারা নিজ চোখেই দেখতে পাচ্ছেন। আসলে প্রচুর পরিমাণে কষ্ট করলেই কিন্তু কেষ্ট মেলে, এটা কিন্তু আমাদের গ্রামের একটা প্রবাদ বাক্য, যেটা কিন্তু করে চলেছে গ্রামের কৃষকেরা। এভাবে কষ্ট করতে থাকলে তো একদিন সফলতা প্রত্যেকটা কৃষকেরই আসবে, তাই না? তাই চাই আমরা প্রত্যেকেই কষ্ট করব যার যার জায়গা থেকে। ভিউয়ার্স, মাঠে আসলাম ঘাস কাটতে এসে কিন্তু দেখতে পেলাম আমার কাকা কিন্তু ভুঁই মেটেছিল। আমি কাকার ভিডিও নিয়ে এসেছি। আমার
তানজিল কাকা, সেও কিন্তু বেগুনের ভুইতে ছিল। আমি সমস্ত কিছু কিন্তু ভিডিও করে আসলাম এইমাত্র। এসে দেখেন কত সুন্দর চাং পাতা মাঠে, গ্রামের পরিবেশ কতটা ভালো হয়। এই যে চাং পেতে কিন্তু আমার কাকার ভুইতেই কিন্তু চাং পেতে বসে আছে, সবাই রেস্ট করতেছে। রাব্বি এসে কিন্তু রাব্বি এখনো পর্যন্ত ঘাস কাটতে পারিনি, ও চাং দেখেই বসে গিয়েছে। আমি কিন্তু বসে যাইনি, আমি কিন্তু ভিডিও করলাম আপনাদের উদ্দেশ্যে। আমি আরো কিছু ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি একটু রেস্ট করে নেবো ভাইস্তাদের সাথে বসে, তারপরে আমি আবার ভিডিও চলে যাব। সবাই মিলে কিন্তু রেস্ট করলাম, রেস্ট করার পরে কিন্তু আমি আবার ভিডিও করতে আসলাম। পাশে কিন্তু একটা ধানের ভুঁই, ধানের ভুঁইটা একটু ধান বড় বড় দেখতে পাচ্ছেন। আগের ভিডিওতে কেবল পাতা দেখালাম, এখন আবার ধান বড় হয়ে গেছে। আপনারা ভাববার কারণ এটা হচ্ছে আগে লাগানো, এটাকে গ্রামের ভাষায় কিন্তু আগরি ধান বলে। ধানের ভুঁইয়ের পাশে কিন্তু আমার এক দাদা বসে কিন্তু ঘাস কাটছে, আমার মতোই কিন্তু ঘাস কাটতে আসছে। আসলে এই ঘাসগুলো কেটে নিয়ে যাওয়ার পরে কিন্তু গরু ছাগল খাবে, খাওয়ার পরে কিন্তু সেই গরু ছাগলগুলো অনেক তরতাজা মোটা হবে এবং বছর শেষে কিন্তু অনেকগুলো টাকা কিন্তু আমরা একসাথে পাবো। এই সুযোগটা কিন্তু শহরে পাওয়া যায় না, গ্রামে থাকার মজা কিন্তু এটাই। কতটা রোদের ভিতরে বসে কাজ করতেছে দেখেন, গা থেকে কিন্তু দাদার ঘাম ঝরে ঝরে পড়তেছে। এই ঘাম ঝরার মূল্য কিন্তু একটা সময় যে আমরা পাই, এই ঘাম ঝরা কষ্ট করে যখন বছর শেষে অনেকগুলো টাকা একসাথে পাই, তখন কিন্তু আমাদের মনটা আনন্দে কিন্তু আনন্দিত হয়ে ওঠে। আমার ভিডিও করার রাব্বিও কিন্তু আমার পাশ থেকে দেখছিল। শেষমেশ আমি ওকে বললাম তুই যা ঘাস কাটতে যা। ও অনেক রিকোয়েস্টের পরে কিন্তু ঘাস কাটতে বসলো। আসছিলাম 11টার সময়, 1টা বাজে, তখন কিন্তু ঘাস কাটতে বসলো। দেখেন ও কিন্তু ছাগলের ঘাস কাটতেছে, তাই কিন্তু জায়গায় জায়গায় বসে শুধু ভাদালে ঘাস বলে এটা, ও শুধু ভাদালে ঘাস কেটে নিয়ে যাচ্ছে ছাগলের জন্য। ও ছাগলের ঘাস যেখানে বসে কাটছে সেখানেই কিন্তু লাগানো আছে কিন্তু পুঁই শাক। এই তরতাজা পুঁই শাক খেতে কতটা ভালো লাগে আপনারাই জানেন। পুঁই শাক রান্না ভালো লাগে, পুঁই শাক ভাজি ভালো লাগে। এই তরতাজা পুঁই শাকগুলো কিন্তু গ্রামে একদম টাটকা পাওয়া যায়, শহরে কিন্তু এগুলো পাওয়া খুবই মুশকিল। এরই মাঝে কিন্তু আকাশে প্রচুর পরিমাণে মেঘ করেছে, যার কারণে কিন্তু মাঠে একদমই রোদ নাই। রাব্বি সেই সুযোগে কিন্তু ঘাস কাটতে বসেছে, বুঝছেন। ও আমাকে দূর থেকে বলছে ভাইয়া ঘাস কাটতে খুব মজা লাগছে, প্রতিদিন আসা লাগবে। আমি বললাম যে রোদের ভিতরে একটু ঘাস কেটে দেখতিস কত পরিমাণ কষ্ট। দাদার রোদের ভিতরে কাটছিল, দাদার গা থেকে ঘাম ঝরছিল, তুই মেঘ দেখে দেখে কিন্তু ঘাস কাটতে বসলি, তুই প্রচুর চালাক তাই না। আমরা কিন্তু এই যে মাঠে এসে ঘাস কাটেছি, অনেক ভিডিও করলাম, শেষমেশ কিন্তু এখন বাসায় যাব। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। বুঝতে পারছেন কত পরিশ্রম করে বাসায় যাচ্ছি, গা মুখে তাকাইলে বুঝতে পারছেন গা হাত পা ঘেমে কিন্তু একদম কাদা কাদা হয়ে গিয়েছে। আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ। আগামী কোনো ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।